ঈদ উল আজহা উপলক্ষে 25 থেকে 31 মে পর্যন্ত 7 দিন ছুটি। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, 23 মে শনিবারও খোলা থাকবে অফিস। ভাবে কমছে না আক্রান্তের বয়সসীমা, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। রাজধানীর কোলঘাসা জনপদেই নেই নাগরিক সুবিধা। দক্ষিণ ঢাকার বর্ধিত 18টি ওয়ার্ডে আসেনি পরিবর্তন, চলাচলে ভরসা মেঠো পথ আর বাসের সাঁকো। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় দুপক্ষের সংঘর্ষ, একজন নিহত, শিশু গুলিবিদ্ধ। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এবং লেবাননে নিহত দীপালি বেগমের মরদেহ আনা হলো দেশে। বিমানবন্দরে লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী 23 মে শনিবারও ও 24 মে অফিস খোলা থাকবে। বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 120তম বৈঠক। তবে নিকার সাথে বর্তমান সরকারের প্রথম বৈঠক এটি। বিএনপি সরকারের মাত্র 2.5 মাস মেয়াদেই বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে গঠন করা হয়। পাশাপাশি নতুন 5টি উপজেলাও গঠন করা হয়। নতুন উপজেলার তালিকায় রয়েছে বগুড়ার মোকামতলা, যা এতদিন শিবগঞ্জ উপজেলার অংশ ছিল। এছাড়া কক্সবাজারের চকরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপজেলার স্বীকৃতি পেয়েছে মাতামুহুরী। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি নামে নতুন 2 উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলা হিসেবে আরও জায়গা পেয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার অধীনে থাকা চন্দ্রগঞ্জ। এদিকে দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকফ প্রশাসক। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানায় টিআইবি। সপ্তাহের শেষ কার্যদিবসে সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন ওয়াকফ প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, প্রশাসনিক দুর্বলতা আর দুর্নীতির কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেদখল অবস্থায় রয়েছে, যা ফেরাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 17টি বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইফতেখারুজ্জামান জানান, বিশ্বের কাছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থান জানান দিতে 2028 সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি। প্রস্তাবটি নিয়ে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। এবছর হচ্ছে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরায়
প্রায় 2 বছর পর মাঠ থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সেনা সদস্যরা ব্যারাকে ফিরবেন। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেট, সুনামগঞ্জে পাথর উত্তোলনে সমন্বিত জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল পরিস্থিতি সামাল দিতে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী সরকার। প্রবল আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ। এরপর অন্তর্বর্তী সরকারের দেয়া বিচারিক ক্ষমতা নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রত্যেকদিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। এদিকে সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সার্ভে কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে, সেগুলো পরীক্ষা করবে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। জাপলংয়ের মতো প্রাকৃতিকভাবে স্পর্শকাতর এলাকা বাদে অন্যান্য স্থানে সীমিতভাবে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জিওলজিক্যাল সার্ভে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি সহ 3 জনকে আগামী 14 মে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 মে ইন্টারনেট ও টেলিভিশন স্টেশন বন্ধ সহ যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকায় ছিলেন তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনার কথা জানান চিফ প্রসিকিউটর। 2013 সালের 5 মে রাতে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। ওই ঘটনায় উল্টো বিচারের মুখোমুখি হতে হয় তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজত কর্মীদের। আওয়ামী লীগ সরকার পতনের পর হেফাজতের সমাবেশে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়। ওই সময় মিথ্যা বয়ান তৈরির অভিযোগে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও দীপুমণিকে ট্রাইব্যুনালে হাজির করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আবেদন করে প্রসিকিউশন। হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। হেফাজত কর্মীদের উপর হত্যাযজ্ঞের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রচারের অভিযোগে বন্ধ করা হয় 2টি বেসরকারি টিভি চ্যানেলও। যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি। এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। তাদের দাবি, 5 মে বহু মানুষ নিহত হয়েছে। একাধিক আরও এই বেওয়ারিশ লাশ যাদের শুধু নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই, এই ঠিকানাগুলো সংগ্রহ করে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয়, এজন্য আমরা সহযোগিতা করছি। চিফ প্রসিকিউটর বলেছেন, 7 জুনের আগে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। হবে এক